প্রিয় দর্শক, আন্দোলনের শুরু থেকে সরকার বলেছিল ছাত্রদের এই আন্দোলনে তৃতীয় পক্ষ আছে। সবচেয়ে সোজা কথা, তৃতীয় পক্ষ যদি আন্দোলনে থেকেই থাকে তাহলে এখন কেন ছাত্রদের সাথে আলোচনায় বসবে সরকার? কেন তৃতীয় পক্ষের সঙ্গেই আলোচনায় বসছে না সরকার? সাধারণ ছাত্রছাত্রীদের সাথে আলোচনায় বসেই কি এই সমস্যার সমাধান ঘটবে? আরেকটি বড় কথা, যে ছাত্রদের সঙ্গে যদি আলোচনায় বসে এই সমাধানটা এই মুহূর্তেই করা যায়, তাহলে এত দেরি হয়ে গেল কেন? আরো আগে তো বসা যেত। এই কথাগুলো তো সাধারণ মানুষের মনে এবং যারা রাজনৈতিক নেতা কর্মী আছে প্রত্যেকের মনেই ঘুরপাক খাচ্ছে। এখন এর মধ্য থেকে সবচেয়ে বড় যেটা প্রশ্ন, সমস্ত দেশের মানুষ যারা দেশ বিদেশে আছেন তারা সকলেই চাইছেন বাংলাদেশের শান্তি। শান্তিটা কিভাবে কে ফিরিয়ে দিবে, কেমন করে আসবে, সেটা এদেশের মানুষ কিন্তু সাধারণ মানুষ জানে না। কিন্তু সকলের চোখে মুখে যে আতঙ্ক, সেখান থেকে তারা এদেশের যে অভিভাবক অর্থাৎ সরকার এবং যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন সবার কাছেই এদেশের 17 কোটি মানুষ একটাই দাবি তো রাখতে পারে, আবেদন রাখতে পারে যে বাংলাদেশে শান্তি ফিরে আসুক। এবং শান্তিটা কার মাধ্যমে, কোথায় দিয়ে, কিভাবে আসবে কেউ জানে না। কারণ বহুদিন হয়ে গেছে আমাদের সন্তানেরা রাজপথে আছে। রাজপথ তো আমাদের সন্তানদের ভবিষ্যৎ এবং রক্তপাতের মধ্য দিয়েই একটা সহিংসতা অনেকদিন চলতে পারে না। আমাদের সন্তানদের ভবিষ্যৎ কি এবং আমাদের বাংলাদেশ কোন পথে, এই সব নিয়ে আমি সোহমা ইসলাম আজকে আপনাদের সঙ্গে হাজির হলাম। আজ আমাদের ইস্যু কোন পথে বাংলাদেশ। সঙ্গে আছেন। এই সংকটের সমাধান কিভাবে দেখছেন? আমার কাছে এই সংকটের সমাধান কিছু কিছু গিট্টু আছে, যে গিট্টু আসলে কেটে ফেলতে হয়। এখন অনেকগুলো বিষয় গিট্টু লেগে গেছে। যেমন ধরেন ডিবি অফিস থেকে হারুন সাহেবকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন অ্যাজ পার ল অনুযায়ী ডিবি প্রধান হোক যা হোক, সে তো সরকারি অর্ডার পালন করেছে। ওখানে মূল যে এই যে 6 জন লোককে গ্রেপ্তার করেছে বা যা কিছু করেছে, হারুন সাহেব তো দূরের কথা, হারুন সাহেবের মানে আব্বারও সাধ্য নেই যে নিজস্ব প্রোটোকল বের করে বিএনপি অফিসে তালা দেওয়া, 6 জন লোককে ধরে এনে নিজের মতো এই কাজটা সেটা চেইন অফ কমান্ডের অধীনে করেছে, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে করেছে। এবং এটা যখন জনাব সোহেল তার সাহেব গেছেন, উনি খুলেই বলেছেন যে আমি এদের সঙ্গে যে আপনারা দেখা করতে দেবো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দেবো না। তো সেক্ষেত্রে হারুন সাহেবকে এখানে বদলি করা হলো, কিন্তু তাকে যারা হুকুমদাতা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদেরকে কি করা হলো, এটা হলো প্রশ্ন। দেখেন, আমার বক্তব্যটা হলো যে এই ঘটনার সাথে যদি সত্যিকার অর্থে বিএনপির বড় বড় নেতাদের জড়িত থাকে, ইনক্লুডিং যদি বেগম জিয়া, ওই যে তিনি যখন সরকারের কর্তৃত্বে বন্দী অবস্থা আছেন, তিনি যদি ওখানে বসে কোনো কিছু করে থাকেন, বিকজ আমাদের মহান এখন পৃথিবীর সবচেয়ে সেরা আইটি বিশেষজ্ঞ আমাদের পলক মন্ত্রী, আইটি মন্ত্রী, he is one of the smartest and expert around the world, বিল গেটসের বাবা। এবং সে সারা বাংলাদেশকে প্রায় 12 দিন যাবৎ একের অন্ধকারে রাখতে পেরেছে উইদাউট ইন্টারনেট, যেটা আমাজনের জঙ্গল এই মুহূর্তে সম্ভব নয়, ইম্পসিবল। এত সফল একজন মন্ত্রী যিনি আওয়ামী লীগের মধ্যে ধরেন দীপু মনির মতো শিক্ষিত মানুষ, যিনি জন হপকিন্স থেকে পড়াশোনা করেছেন, তাদের ভাগ্যে আইটি মিনিস্ট্রি ঢুকেনি। ইসাক আলী খান পান্না সাহেব আছেন, রাজপথ কাঁপানো সরেসার বিরুদ্ধে আন্দোলনের নেতা, তাদের ভাগ্যে ঢুকেনি। আমার নাজমা আপা আছেন, সে মানে অবস্থা। কিন্তু এই যে এত বড় এক্সপার্ট একজন আইসিটি মিনিস্টার আছে আমাদের দেশে, তো তিনি গবেষণা করে বের করেছেন যে এখন পর্যন্ত তিনি জেলখানায় আছেন। বেগম জিয়া, তার একটা ভেরিফাইড ফেসবুক কি করে চলে, এটা তো এই আবিষ্কার তো বিশাল একটা আবিষ্কার। তো এই আবিষ্কার নিয়ে সত্যিকার অর্থে যারা দায়ী, বিএনপির যারা লোকজন আছে, এই কাজগুলি পেজগুলো কারা চালাচ্ছে, কারা হুকুমদাতা বিএনপির, যে আমার শিবিরের সত্যিকার হুকুমদাতা কারা, তাদেরকে ধরতে হবে। সংকটের সমাধান আমি বলছি, পলক সাহেবদের মতো যারা ব্রিলিয়ান্ট লোক আছেন, তাদেরকে ক্যালকুলেটর নিয়ে হিসাব করে বসে বলতে হবে এই প্রজেক্টের জন্য টোটাল এত টাকা টার্নওভার হয়েছে, হুন্ডিতে এত আসছে, ব্যাংকে আসছে, এবং এটা বিশ্বাসযোগ্য হতে হবে যে যদি এই ঘটনায় 1 কোটি লোক এটাতে ইনভলভ হয়ে থাকে আন্দোলনে, এর মধ্যে যদি 50 লাখ লোক ইনোসেন্ট থাকে, 50 লাখ লোক যদি ঘুষ খেয়ে থাকে, তাদের সবাইকে যদি 5,000 করে টাকা দিতে হয়, আর হত্যাকাণ্ডের জন্য যদি 1 লাখ টাকা দিতে হয়, এই যে এটা বলছে, এটা বিশ্বাস হয় না, তো এই কথা হবে না। সে বলছে একটা পুলিশকে মারলে কত হাজার টাকা, 5,000 টাকা না 10,000 টাকা, আর ছাত্রলীগ মারলে 5,000 টাকা, এটার কথা হইলো?
একটা ছাত্রলীগকে মারবে, এখন মেরে ফেলবে দুনিয়া থেকে, এই বিনিময়ে একজন লোকের ভাড়া করে আনবে 5,000 টাকা। 5,000 টাকায় কাউকে মারা যায় বলে? হ্যাঁ, এই জিনিসগুলো বিশ্বাস করতেছে না পাবলিক। আমি ওই যে কথাটা হলো যে মানে আপনারা যা কিছু বলবেন, আমি লয়ার ছাত্র, লয়ার একটা ব্যাপার হলো বিচার আপনি যাই করেন না কেন জাস্টিসটা হতে হবে এমন যেন লোকজন বিশ্বাস করে, যেখানে একটা বিশ্বাসযোগ্য। এখন আওয়ামী লীগ যা কিছু বলছে এটাকে বিশ্বাসযোগ্য করে উপস্থাপন করতে হবে, এবং এই কাজ করার জন্য জনাব জুনায়েদ আহমেদ পলকের মতো মেধাবী লোকদেরকে আরো একটু গবেষণা করতে। আমি অসহায়ভাবে ভাবছিলাম যে বিখ্যাত লেখক রজনীকান্ত সেনের যে একটা গান আছে, তুমি নির্মল করো মঙ্গল করো মলিন মর্ম মশাই। অর্থাৎ আমাদের সারা বাংলাদেশের মানুষের মন খারাপ, ভারাক্রান্ত হৃদয়, কষ্ট পাচ্ছে। আওয়ামী লীগের লোক কষ্ট পাচ্ছে, বিএনপির লোক কষ্ট পাচ্ছে, জামাতের লোকও কষ্ট পাচ্ছে, সবার মনে কষ্ট। এবং এই কষ্টটা হলো আমরা বুঝতেছি না যে কোথা থেকে কি ঘটলো। কারণ আওয়ামী লীগকে আমরা সারা জীবন দেখেছি পাখা খেলোয়াড়, দুই হাতে খেলেছে। এক হাতে রসুনের স্বাদ আর এক হাতে এর স্বাদ, এক হাতে বিদিশা আর এক হাতে জিএম কাদের, সমানে খেলেছে। একদিকে হাসানুল হক ইনু, আর একদিকে তার দলের মনিউদ্দিন খান বাদল, একদিকে রাশিদ খান মেনন, আর একদিকে ফজলি হাসান বাদশাহ। খেলতে 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 এমন পাকা খেলোয়াড়, আমরা বিএনপির লোক দূরে থেকে বসে অবাক হয়ে শুধু দেখছি কিভাবে ভাগে, কিভাবে গড়ে, এত সুন্দর করে গান করো হে গুণী, আমি শুধু শুনি আর শুনি। তো এই অবস্থাতে যখন এই কোটা বিরোধী আন্দোলন হলো, আমরা ধরে নিয়েছি অতীতের মতো কোনো স্বাভাবিক খেলাধুলাই হচ্ছে, কেননা ছাত্রদের আন্দোলন ছিল একেবারেই অহিংস। তাদের দেখে সুবোধ বালকের মতো মনে হচ্ছিল, এবং খুবই শান্তিপূর্ণভাবে। এবং ছাত্রলীগও অন্যান্য জায়গাতে যেভাবে তারা খুব হম্বিতম্বি করে, তারা দেখলাম লিবারেল, অনেক লিবারেল। তখন আমাদের একটা সন্দেহ হলো যে এটা কোনো একটা সরকারের চালটাল হতে পারে। যে দেখলাম যে ইন্ডিয়াকে রেলের করিডোর দেওয়া হবে, এই জিনিসগুলো ধামাচাপা দেওয়ার জন্য সামাজিক মিডিয়াতে মনে হলো যে এটা সাজানো গোছানো এরকম কিছু একটা বিষয়। হঠাৎ করে এই জ্বলে উঠলো। তখন আবার মনে করলাম যে যারা খুব বেশি খেলাধুলা করে, বড় বড় যারা সাপুড়ে, তাদের সাপুড় কামড়িয়ে মারা যায়, বেশি খেলতে গেলে সমস্যা হয়, হয়তো কোনো জটিলতা তৈরি হয়ে গেছে। এখন এই জটিলতা হতে হতে আজকের এমন জায়গাতে এসে পৌঁছে গেছে, এখন আমরা আসলে এখানে যে কজনই আছি, আমি তোমরা হয়তো সবাই এখানে অভিজ্ঞতা সম্পন্ন, আমার মাথায় ঢুকছে না কোথা থেকে কি হলো। আই জাস্ট লাইক টু আস্ক মেনি কোশ্চেন। এই যেমন মাননীয় প্রধানমন্ত্রী বললেন হেলিকপ্টার থেকে পানি পড়েছে। এখন মাননীয় প্রধানমন্ত্রী তো কোনো অবস্থাতে মিথ্যা কথা বলতে পারেন না। এ কিং ক্যানট টেল এ লাই, সবসময় রাজা সত্য কথা বলেন। একটা হেলিকপ্টার দেখলাম না যে হেলিকপ্টার থেকে পানি পড়ছে, গেল কোথায়? সেই হেলিকপ্টার গেল কোথায়? 2 নম্বর হলো গুলি করেছে, আর পক্ষ বলছে যে গুলি করেছে হেলিকপ্টার থেকে। এখন আজকে মাসুদ বিন মোমেন, ওনার মতো ভদ্রলোক মানুষ, জেন্টেলম্যান মানুষ, জ্ঞানী গুণী, তার জ্ঞান নিয়ে আমি রীতিমতো চমকিত যে বাংলাদেশে এইরকম একজন অভিজ্ঞ পররাষ্ট্র সচিব আছে। তিনি আজকে বলে দিলেন যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, মিলিটারি অ্যাঙ্গেল থেকে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, হেলিকপ্টার থেকে গুলি আসলে জানালার ভিতর দিয়ে ওখানে মাথার ভিতরে যেতে পারে না। এরপরে তো আর কোনো কথা থাকে না। এই রবীন্দ্রনাথের বাণী সেটা গুরুত্বপূর্ণ বাণী, এটা হয়ে গেছে বাস্তবতা। এখন এই কথাগুলো মিলাতে পারছি না। আবার দেখেন জামাত শিবির আজকে নিষিদ্ধ হয়ে গেল,